শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প করুণাময়ী। সাতখানা গ্রামের মধ্যে একমাত্র বিচক্ষণ ডাক্তার বিধুশেখর বাবু সন্ধ্যাবেলা তাহার ডাক্তারখানার পাকা বারান্দায় তাকিয়া ঠেস দিয়া বসিয়া বিমর্ষভাবে তামাক টানিতেছিলেন। তাহার ক্ষীণকায় কম্পাউন্ডারটি দোরগোড়ায় বসিয়াছিল। ডাক্তারখানার ক্ষুদ্র ঘর ও তৎসংলগ্ন বারান্দাটি পাকা হইলেও ডাক্তারবাবুর বসত বাটি এখনও মাঠকোঠা ও কুশের চালায় রহিয়া গিয়াছে। 25 বছর অপ্রতিদ্বন্দ্বীভাবে প্র্যাকটিস করিয়াও তিনি এমন অর্থ সঞ্চয় করিতে পারেন নাই, যাহার দ্বারা নিজের মাথার উপর ঘরের পরিবর্তে ইট কাঠের ছাদ তুলিতে পারেন। শুধু ঔষধপত্র নষ্ট হইয়া যায় বলিয়া বহু কষ্টে 30,000 ইটের একখানা পাঁজা পুড়িয়া এই ডাক্তারখানাটি পাকা করিয়া লইয়াছিলেন। ইহাতেও গায়ের লোকের চোখ ঠিকরাইয়া এবং বিধু ডাক্তারের যে কেবলমাত্র গরিব ঠকাইয়া নিজের 2 কোটা তুলিয়াছে, এই প্রসঙ্গটা সন্ধ্যা সমাগমে অনেক চণ্ডীমণ্ডপেই গ্রামের বয়সবৃদ্ধ ব্রাহ্মণ কায়স্থদের মধ্যে আলোচিত হইত। বিধুবাবু সেসব ভ্রূক্ষেপ করিতেন না। আজীবন এখনও সংস্থানহীন ও ততোধিক কৃপণ চাষাতুরা নারীর টিপিয়াও তাহার প্রাণটা কাঁচাই রহিয়া গিয়াছে। তাই পাকা বাড়িতে বাস করিবার সম্ভাবনাটাও তাহার দূর হইতে আরও সুদূর হইয়া পড়িয়াছিল। ততদূর বয়সবৃদ্ধ হইয়া উঠিতে পারে নাই বলিয়াই বোধ হয় আমি বিধুবাবুকে আন্তরিক শ্রদ্ধা করিতাম এবং প্রায় চাটুজ্জে মহাশয়ের আসরে না গিয়া ডাক্তারবাবুর দাওয়ায় সন্ধ্যাটা কাটাইয়া আসতাম। অনেক রকম আলোচনা হইত। তাহার মধ্যে গ্রামের ভদ্রলোকদের কৃতজ্ঞতা ও ঈর্ষাপ্রবণতার কথা তুলিতেই তিনি জোর করিয়া চাপা দিয়া বলিতেন, ওটা পাড়াগাঁয়ের স্বভাব। ওরা নিজের ইষ্ট নিজে বোঝে না। সৎ শিক্ষা না থাকলে মানুষের ভালো প্রবৃত্তিগুলো পর্যন্ত বিকৃত হয়ে দাঁড়ায়। আমি তো জানি কাউকে ঠকাচ্ছি নে, তাহলেই হলো। সেদিন গিয়ে মাদুরের উপর বসিয়া বলিলাম, ছেলেটাকে বাঁচাতে পারলেন না ডাক্তারবাবু? ডাক্তারবাবু ক্ষণেকের জন্য তামাক টানার বিরাম দিয়া বলিলেন, না, বাঁচল না। পেল্লাদ হলে হয়তো বাঁচতে পারত। এই ছেলেটাকে বাঁচাইতে না পারার জন্য আমার মনের মধ্যেও যেন ডাক্তারের বিরুদ্ধে একটা অভিযোগ খাড়া হইয়াছিল। তাই আমি একটু ঘুরিয়া বলিলাম, গাঁয়ের লোকে কত কথাই না বলছে। তামাক বন্ধ করিয়া বিধুবাবু বলিলেন, কি বলছে গাঁয়ের লোক? আমি হাসির মতন ভাব করিয়া বলিলাম, আরে মশাই, জানেন তো গাঁয়ের লোকের ব্যাপার। রোগ হলে আপনার কাছেই ছুটে আসবে, আবার আড়ালে আপনার কেচ্ছা করতেও ছাড়বে না। তবু কি বলছে শুনি না। বলবে আর কি, বলছে আপনি গোপাল দিঘির ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ করলেন। অন্ধকারে ডাক্তারবাবুর মুখখানা ভালো দেখা গেল না, কিন্তু তাহার কণ্ঠস্বর কড়া এবং রুক্ষ হইয়া উঠিল। বলিলেন, কে বলছে কথা শুনি? আমি হাত জোর করিয়া বলিলাম, দোহাই ডাক্তারবাবু, ওইটি আপনার জেনে কাজ নেই। শেষে কি আমি মারা যাই? এমনিতেই তো গোয়েন্দা বলে আমার দুর্নাম আছে। বিধুবাবু কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া বলিলেন, আজকাল হারু চাটুর্যের দাওয়ায় মজলিস বসছে না? তাড়াতাড়ি বলিলাম, আমি জানি নে মশাই, কিন্তু নিস্তারিণী পিসির কি কপাল বলুন তো। বংশে বাতি দিতে কেউই রইল না। ওই একটা 6 বছরের নাতি টিমটিম করছিল, তাও গেল। এই পথে আসতে দেখলুম, সদর দৌড়ে ঠেস দিয়ে বসে বসে কাঁদছে। দূর থেকেই পালিয়ে এলুম। বুড়ির কষ্ট আর চোখে দেখা যায় না। কত দিনে যে ভগবান ওকে টেনে নেবেন।
ডাক্তারবাবু হঠাৎ একটা চাপা গর্জন করিয়া বলিলেন, নিস্তারিণী পিসি, ওই বুড়িকে জ্যাংতো পোড়ালে তবে আমার রাগ যায়। অবাক হইয়া কহিলাম, কি বলছেন আপনি? বিধুবাবু বলিলেন, ঠিকই বলছি। সেকালে বিলেতে বুড়িদের ডাইনি বলে পোড়াতে শুনেছি। আমাদের দেশেও তুষানলের ব্যবস্থা ছিল। তেমনি করে তোমার ওই নিস্তারিণী পিসিকে দগ্ধে দগ্ধে মারা উচিত। সহসা বৃদ্ধার শোকাতুরা নিস্তারিণী পিসির উপর এতটা রাগের কি কারণ কিছুই বুঝতে পারলাম না। বিধুবাবু পুনশ্চ কহিলেন, ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ আমি করিনি হে। ঘোষাল গোষ্ঠীকে বাঁচিয়ে রাখা শিবের অসাধ্য হয়ে উঠেছিল। 25 বছর ধরে এই ব্যাপার দেখছি। যতদিন ঘোষালদের একটা বংশধরও বেঁচে ছিল ততদিন যেন আমারও প্রাণে স্বস্তি ছিল না। আজ বিলকুল সাফ হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। আর তোমার নিস্তারিণী পিসির তো কথাই নেই, যাকে বলে একদম ঝাড়া হাত পা। তাই ব্যাপার কি ডাক্তারবাবু? গড়গড়ার নলে দ্রুত কয়েকটা টান দিয়ে তিনি বলিলেন, তবে তোমাকেই বলি শোনো। একদিন বলিনি, হাজার হোক একদিন নিবারণ দাই আমাকে এখানে এনে বসিয়েছিলেন। তারপর তাহার অতি শীর্ণকায় কম্পাউন্ডারটিকে ডাকিয়া বলিলেন, গুনি যাও, একবার দেখে এসো নিমাই হাজরার মেয়েটা কেমন আছে। খেন্তির মা যদি আসতে পারে সঙ্গে করে নিয়ে এসো, তার মুখে শুনে ওষুধ দেব। আর এক ছিলেম তামাক সেজে রেখে যাও। 25 বছর আগে যখন আমি মেডিকেল কলেজ থেকে বেরিয়ে এই গোপাল দিঘিতে প্র্যাকটিস করতে বসলুম, তখন নিবারণ ঘোষাল মশাই এখানকার সবচেয়ে বড় জমিদার এবং গ্রামের মাথা ছিলেন। তার পরিবারের মধ্যে ছিলেন তার মা, 2টি ছেলে আর তার সহধর্মিণী, তোমাদের ওই নিস্তারিণী পিসি। ওকে আমি গোড়া থেকেই বৌঠান বলে এসেছি। শুনেছি নিবারণদার মা বউ কাটকি ছিলেন। কথাটুকু সত্যি বলেই আমি মনে করি, কারণ তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন নিস্তার বৌঠান মাথা তুলতে পারেননি। আজকালকার নব্যবধূদের ভালো লাগবে কি না বলতে পারি না, কিন্তু নিবারণদার মা দরজাল বউ কাটকি ছিলেন বলেই বোধহয় ঘোষাল বংশটা সে পর্যন্ত টিকেছিল। নিস্তার বৌঠান সেকালে ধরনের বউ ছিলেন। সধবা অবস্থায় কোনো দিন আমার সামনে ঘোমটা না দিয়ে বার হননি। শিক্ষা দীক্ষাও তার সেকেলে ধরনেরই ছিল। লেখাপড়া জানতেন না, কিন্তু বধূ অবস্থাতেও তার দয়া দাক্ষিণ্যের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। লোককে খাওয়াতে তিনি বড় ভালোবাসতেন। খাওয়াতে ভালোবাসতেন কথাটা শুনতে কেমন লাগলো? বেশ নয়, যেন সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণার প্রতিমূর্তি। কেমন? তাই বটে। যাক, আমি প্র্যাকটিসটা আরম্ভ করবার বছরখানেক পরেই নিবারণদার মা অসুখে পড়লেন। বয়স অনেক হয়েছিল, তার উপর জরাতিসার। খুব সাবধানে চিকিৎসা করতে লাগলুম। বলতে গেলে নিবারণদার মাই আমার প্রথম বড় কেস। নিজের সুনামের জন্য প্রাণপণে তাকে বাঁচাবার চেষ্টা করতে লাগলুম। দুবেলা দেখতে যেতুম, ফি নিতুম না। ঘোষাল বাড়ি থেকে আজ পর্যন্ত 1 পয়সা ফি বা ওষুধের দাম নিইনি। রুগীর পথ্য সম্বন্ধে খুব কড়াকড়ি আরম্ভ করলুম। যে করেই হোক বুড়িকে বাঁচাতেই হবে। উৎপীড়িত বউ অত্যাচারী শাশুড়ির কি অক্লান্ত সেবা করতে পারে তা নিস্তার বৌঠানকে না দেখলে বিশ্বাস করা কঠিন। রুগী ক্রমশ অল্প অল্প আরোগ্যের পথে এগোতে লাগলেন। যম তখন তার কালো মোষের উপর বসে লোসোটি বাগিয়ে নিয়ে মৃদু মৃদু হাসলেন। যেদিন বেশ নিশ্চিন্ত হয়ে ভাবছি আর কোনো ভয় নেই, সেই দিনই নিবারণদার একটা চাকর হাঁপাতে হাঁপাতে এসে খবর দিলে যে গিন্নিমা যাব করছেন। এতক্ষণ বোধহয় শেষ হয়েও গেলেন। ডাক্তারবাবু, শিগগিরই চলুন। শিগগিরই গেলুম। গিয়ে দেখি ভয়ানক অবস্থা। হাতে পায়ে খিল ধরছে এবং আর কথা শুনে কাজ নেই।
বুঝতে বাকি রইল না যে এ যাত্রায় ইনি সত্যিই চললেন। জিজ্ঞাসা করলুম, একে কোনো কুপত্য খাওয়ানো হয়েছিল? নিবারণদা ঘাড় নেড়ে বললেন, আমার জানতে নয়, উনি যদি খাইয়ে থাকেন বলতে পারি না। নিস্তার বৌঠান মুখে আঁচল দিয়ে বসে কাঁদছিলেন। ফ্যাঁচ ফ্যাঁচ করে বললেন, ওগো, কিছু খাওয়াইনি, তোমার পা ছুঁয়ে বলছি, বুড়ো মানুষ কিছু কি খেতে পারেন? কাল রাত্রে ওষুধ খাবার পর মুখ বদলাবার জন্য একটু কাসুন্দি চাইলেন, কিচ্ছুটি খেতে পান না, তার উপর এই তেতো ওষুধ, তাই। নিবারণদা বললেন, কাসুন্দি খাইয়েছ? ও, তবে আর কেন, বিধু তুমি বাড়ি যাও, মিছে কতকগুলো ওষুধ আর পরিশ্রম তোমার অপব্যয় হলো, বলে বাইরে চলে গিয়ে বসলেন। সেই রাত্রিরে পুরনো কাসুন্দিকেই শেষ পাথেয় করে নিয়ে নিবারণদার মা পরলোকের দীর্ঘ পথে রওনা হয়ে পড়লেন। তিনি যাওয়ার পর নিস্তার বৌঠান বাড়ির গিন্নি হলেন। ব্যাস, আর কি, যমের রাজ্যে দুরভিসন্ধি বেজে উঠল। এবার নিবারণদার পালা। মা মারা যাবার পর পুরো 3টি বছর তিনি বেঁচেছিলেন। অসাধারণ তার জীবনী শক্তি। নিবারণদার কাল পূর্ণ হলে তার ফিস্চুলা হলো, যাকে আমাদের শাস্ত্রে বলে ফিস্চুলা ইন আনো। কলকাতা থেকে বড় ডাক্তার এসে ফিস্চুলা অস্ত করলেন। তারপর নিবারণদাকে 2 পা জোড়া করে বেঁধে বিছানায় শুয়ে রাখা হলো। যতদিন না ঘা শুকায় ততদিন পা খোলা হবে না। কলকাতার ডাক্তার অস্ত করেই ফিরে গিয়েছিলেন। রুগীর দেখাশোনা আমি করতুম। এ রোগের খাওয়া দাওয়ার সম্বন্ধে ভারী সাবধান থাকতে হয়। এত অল্প পরিমাণে এমন জিনিস খেতে দিতে হয় যাতে পুষ্টি হয় অথচ দেহের মধ্যে অনাবশ্যক আবর্জনা তৈরি হতে না পারে। এমনইভাবেই পা বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে নিবারণদার 16 দিন কাটল। সপ্তাহে 2-6টা করে লেবুর রস কিংবা আঙুরের রস খেয়ে 16 দিন কাটালে মানুষের মনের অবস্থা কীরকম হয় বুঝতেই পারছো। নিবারণদা খাই খাই করতে আরম্ভ করলেন। এটা খাবো ওটা খাবো করে ফরমাশ করতে লাগলেন। আমি বৌঠানকে গিয়ে খুব কড়াভাবে সতর্ক করে দিলুম যেন কোনো রকম খাবার অত্যাচার না হয়। তিনিও ঘোমটার আড়াল থেকে ঘাড় নেড়ে সায় দিলেন। কিন্তু মমতাময়ীর মমতাকে আটকে রাখবে কে? 21 দিনের দিন একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল। তারপর কলকাতা থেকে ডাক্তার এলেন। অনেক চেষ্টা চরিত্র করা গেল, কিন্তু নিবারণদাকে বাঁচানো গেল না। যাক, নিবারণদা তো গেলেন। তখন তার বড় ছেলে বিনোদ কলেজ ছেড়ে দিয়ে বাড়িতে বসল। অশৌচ উত্তীর্ণ হবার পর নিস্তার বৌঠান ছেলের বিয়ে দিলেন। বিনোদের সবসুদ্ধ 3টি ছেলে হয়েছিল, কিন্তু 3 বছরের বেশি কেউই বাঁচল না। এই অল্পকালের মধ্যে ঠাকুমার অজস্র আদর এবং নানাবিধ কুখাদ্য পেটে পুড়ে নিয়ে পেটটিকে পিলে লিভারের বোঝাই করে তারা একে একে অমৃত লোকে চলে গেল। এখনও বোধহয় তারা অমৃত সরোবরের তীরে বসেই সেই অমৃতের সাহায্যে ঠাকুমার দেওয়া অতি দুষ্পাচ্য সুরসাল খাদ্য হজম করছে। তারপর বিনোদের বউ, বেচারি কিছু দুর্বল প্রকৃতির ছিল। সে প্রথমে গেল। কলেরা হয়েছিল, এমন কিছু সাংঘাতিক নয়, শাড়িও প্রায় তুলেছিলাম, কিন্তু কলেরার উপর ফ্রুটি তরমুজ বেচারি সহ্য করতে পারলে না। বউকে চিতায় তুলে দিয়ে এসে বিনোদ পড়ল। প্রথমটা ঘুষঘুষে জ্বর, তারপর টাইফয়েড দেখা দিল। টাইফয়েড রোগে ওষুধ বিশুধ বড় কিছু নেই, ওয়াটার ইন ওয়াটার আউট, সেই চিকিৎসাই হতে লাগলো। খাবার ব্যবস্থা শুধু ছানার জল। বিনোদ ভারী দুর্বল হয়ে পড়ল। মার প্রাণে এত দুঃখ কতদিন সয়? শরীরে বল না পেলে ছেলে রোগের সঙ্গে যুঝবে কি করে? সুতরাং আমাকে লুকিয়ে ছানার জলের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ানো চলতে লাগলো। গল্পটা ক্রমেই একঘেয়ে হয়ে পড়ছে না? আচ্ছা, সংক্ষেপেই বলছি। বিনোদ যাবার পর তার ছোট ভাই বিভূতির পালা পড়ল। ইতিমধ্যে তার বিয়েও হয়ে গিয়েছিল। ক্রমশ তারও ছেলেপিলে হতে লাগলো।
এবং যেতে লাগলো। শেষে একটিমাত্র ছেলে, তারাও স্বামী স্ত্রীতে ভাব সমুদ্রে পাড়ি দিলে। রয়ে গেলেন শুধু তোমার নিস্তারিণী পিসি আর ঘোষাল বংশে সেই শেষ পিদিমটি। এ ছেলেটা একেবারে প্রহ্লাদ না হোক, দৈত্যকুলের সঙ্গে নিশ্চয়ই ওর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, নইলে 6 বছর বয়স পর্যন্ত বেঁচে রইল কি করে। কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতেই হলো। আজ সকালবেলা ঘোষাল বংশের এই 25 বছরব্যাপী ট্র্যাজেডির উপর জবনিকা পড়ে গেছে। শুনলে তো গল্প। এখন এর পরেও যদি বলো আমি ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ করেছি, তাহলে আর কিছু বলার নেই। রাত্রিতে বাড়ি ফিরবার পথে ঘোষালদের বাড়ির পাশ দিয়ে গেলাম। বাড়িখানা অন্ধকারে খাঁকা করিতেছে এবং তাহারই ভিতর হইতে বিনিয়া বিনিয়া কান্নার শব্দ আসিতেছে। ওরে আমার আধার ঘরের মানিক, শিবরাত্রির সলতে, এই কয়েকটা কথাই কানে গেল। আমি আর সেখানে দাঁড়ালাম না, কিন্তু রাগ এবং অশ্রদ্ধা সেই সর্বনাশিনী স্ত্রীলোকটার উপর যতই বাড়িতে থাকুক, এ কথাও কিছুতেই ভুলিতে পারিলাম না যে নিজের কুশিক্ষা এবং অসংযত স্নেহের জন্য কি নিদারুণ দণ্ডভোগী না সে করিয়াছে। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আরও একটি অনুরোধ রইল আপনাদের কাছে, আমার দ্বিতীয় চ্যানেল বিথির গল্প পাঠ, সেখানেও আমি এই ধরনেরই গল্প দিয়ে থাকি। যদি আপনাদের মনে হয় সেই চ্যানেলেও গিয়ে গল্প শুনতে পারেন, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করে দেবেন। নমস্কার।